আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য আপনি সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন যে বেল আইকন আসবে, সেই বেল আইকনেও আপনি কখনো ভেবে দেখেছেন যে ধরুন আপনার চারপাশে বা আপনার চেনাশোনার মধ্যে বা কোনো এক ব্যক্তি এগেনস্টে যখন কোনো ক্রিমিনাল কেস হয় বা তাকে অ্যারেস্ট করা হয় বা তার নাম যদি কোনো কেসের সঙ্গে বা কোনো মামলার সঙ্গে কানেক্টেড হয় এবং তার সেই নিউজটা বড় করে নিউজ মিডিয়া বা বিভিন্ন অনলাইন মিডিয়া বা পেপারে বিভিন্নভাবে সেটা পাবলিশ হয় এবং পরবর্তীকালে যদি সেই ব্যক্তি সেই মামলা থেকে নিষ্কৃতি পায়, অ্যাকুইটেড হয় এবং সেক্ষেত্রে সেই লোকটির বা সেই মানুষটির কে এই অধিকার নেই যে সে এই সমস্ত স্টিগমা ভুলে ভালোভাবে আবার সুন্দরভাবে একটি ডিগনিফাইড লাইফ মেনটেন করবে? অবশ্যই আছে। আজকে আমাদের টপিকস ওটাই। এটাকে বলে রাইট টু বি ফরগটন। রাইট টু বি ফরগটন কী, ভারতবর্ষের এবং ইউরোপে এবং আমেরিকাতে এর সম্বন্ধে কী আইন আছে। আমরা জানি যে এর সম্বন্ধে যে প্রথম একটি কেস এসেছিল 1931-এ, তখন দেখা গেছিলো যে একজন মহিলা যার এগেনস্টে একটি মার্ডার কেস ছিল এবং যে একটি খুনের মামলার আসামি ছিলেন এবং পরবর্তীকালে সেই মামলা থেকে তিনি সাকসেসফুলি মুক্ত হন, অ্যাকুইটেড হন কিন্তু সে তারপর তার নর্মাল লাইফ লিড করতে শুরু করে এবং তার নর্মাল লাইফ লিড করতে শুরু করার বেশ কিছুদিন পরে একটি অর্গানাইজেশন তার উপরে তার জীবনযাত্রার উপরে একটি ফিল্ম তৈরি করে এবং সেই ফিল্মটা আলটিমেটলি ফিল্মের প্রডিউসারের বিরুদ্ধে ভদ্রমহিলা মামলা করেন এবং মামলা করে বলেন যে আমার রাইট টু বি ফরগটন রাইট আছে, অর্থাৎ আমার পুরনো স্টিগমা এইগুলো ভুলে থাকার অধিকার আছে এবং আমাকে যদি বারবার অনলাইন মিডিয়া বা সিনেমা বা কোনোভাবে সেটা মনে করিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি নর্মাল লাইফে ফিরতে পারবো না, আমি ইনকনভিনিয়েন্স ফিল করব এবং এটা আমার ফান্ডামেন্টাল রাইট বা আমার পার্সোনাল রাইট ও লিবার্টির পক্ষে ক্ষতিকারক। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই প্রথম 1931 আমরা যেটা পাই একটি কেস এবং যেখানে আমরা দেখি রাইট টু বি ফরগটন বলে একটা কনসেপ্ট আমাদের জুডিশিয়ারিতে উঠে এলো। দেখুন আজকের যুগে যখন একটি নিউজ বেরোচ্ছে কারোর নাম দিয়ে বা কাউকে কোনো মামলার মধ্যে ইমপ্লিকেট করে বা কোনোভাবে এক অভিযুক্তের বিরুদ্ধে, তখন তার নাম সেই পাবলিকেশনটা খুব তাড়াতাড়ি বিভিন্ন ভার্চুয়াল ওয়ার্ল্ড বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং সেই কেস থেকে সে সাকসেসফুলি মুক্ত হওয়ার পরেও বা সে পুরো সাজা খাটার পরেও সে যদি তার পরবর্তীকালে নতুন লাইফে ফিরতে চায় সেক্ষেত্রে কিন্তু ওই নিউজটা তখনও সার্চ ইঞ্জিনে পাওয়া যেতে পারে এবং তার নর্মাল লাইফে ফেরা কিন্তু খুব অসুবিধাজনক হতে পারে। এই জায়গাটা থেকে আজকে আমাদের এই ভিডিওর সাবজেক্ট রাইট টু বি ফরগটন। পৃথিবীর বিভিন্ন দেশে রাইট টু বি ফরগটনের কী আইন আছে, ভারতবর্ষে কী আইন আছে, কোন জাজমেন্ট আছে ইউএসএতে, কোন জাজমেন্ট আছে ইউরোপে। দুটো ল্যান্ডমার্ক জাজমেন্ট আমি আপনাদের জানাবো। একটা রাইট টু বি ফরগটনকে ইউরোপিয়ান ল বা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস কিন্তু অ্যাকসেপ্ট করলো। একটা জায়গায় আমরা দেখবো একটা বিখ্যাত ইউএস জাজমেন্টে রাইট টু বি ফরগটনকে থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হলো ইউএসএ কনস্টিটিউশনকে। তো আমাদের এই জায়গাগুলো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকবেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও, কারণ এই যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি যে কোনো কেসের মধ্যে অভিযুক্ত বা ট্যাগ বা তার নাম আসতে পারে, কিন্তু পরবর্তীকালে সে যদি সেই কেস থেকে সাকসেসফুলি অ্যাকুইটাল হয় তাহলে ওই ইতিহাসের রেকর্ডকে কিভাবে সে মুছে দেওয়া যায় এবং কিভাবে তার দিক থেকে সে আরও নতুন নর্মাল লাইফ লিড করতে পারে যাকে তার ইতিহাস বারবার হন্ট না করে। এক্ষেত্রে আমরা বিখ্যাত গুগলের কেসটাও আপনাদেরকে জানাবো। সো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি অলরেডি বলেছি রাইট টু বি ফরগটন কী জিনিস। আমাদের রাইট টু বি ফরগটনের ডেফিনেশন আমরা পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে দ্য রাইট টু বি ফরগটন হচ্ছে দ্য রাইট অফ এন ইন্ডিভিজুয়াল নট টু বি স্টিগমাটাইজড ফর এনি অ্যাকশনস পারফর্মড অর হ্যাপেন ইন পাস্ট সো দ্যাট হি অর সি ক্যান লিড his or her life in an autonomous and peaceful way. সুতরাং বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে রাইট টু বি ফরগটন হলো এটা একটা মানুষের এমন একটা রাইট, ইন্ডিভিজুয়াল রাইট, যাতে তার এই অধিকারটা আছে যে অতীতে কখনো যদি কোনো মামলায় বা কোনো কিছুতে তার নাম জড়িয়ে যায় তাহলে পরবর্তীকালে সে যদি সেই মামলা থেকে বা সেই জায়গা থেকে
মুক্ত হয়, অ্যাকুইটেড হয়, তাহলে তার পরবর্তীকালে সেই সময়ে যে সমস্ত পাবলিকেশনস বা তার নামে যে বিভিন্ন কেস কাচারি বিভিন্ন পেপার মিডিয়ায় এসছে, সেগুলো অনলাইনের মাধ্যমে সার্চ করে হয়তো দেখা যাবে পরবর্তীকালে তিনি সেই কেস থেকে মুক্ত হওয়ার পরেও পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে যতবার এই নিউজগুলো অনলাইনে লাইভ থাকবে, ততবার তার পার্সোনাল রাইট কাটল হবে, ততবার সে নর্মাল লাইফে তাদের ফিরতে অসুবিধা হবে, তার সোসাইটিতে একটা স্টিগমা সবসময় ক্যারি করবে। সে এই অবস্থায় দাঁড়িয়ে সে কি তার নর্মাল লাইফ লিড করতে পারবে নিজের মতো করে শান্তিতে? সেক্ষেত্রে পারবে, এবং সেই রাইটটাই হলো রাইট টু বি ফরগটন। অর্থাৎ একটি মানুষের যদি তার ইন্ডিভিজুয়ালের তাকে স্টিগমাটাইজ করা যাবে না, যেটা অলরেডি হয়ে গেছে বা যেটা অতীতে হয়ে গেছে, এবং এক্ষেত্রে তাকে কিন্তু ওই রাইট টু বি ইরেজার বলে আমি একটা রাইটের কথা পরে বলবো, সেক্ষেত্রে কিন্তু এই ডেটাগুলোকে ইরেজ বা মডিফাই করতে হবে যাতে সে নর্মাল আর অটোনমাস লাইফে ফিরতে পারে। এমন একটা রাইট যেটা আজকের যুগে খুব যুগান্তকারী একটা কনসেপ্ট। তার কারণ একদিকে যেমন অনলাইনের ইনফরমেশন, আজকের ইনফরমেশন মানে হচ্ছে অনলাইন ইনফরমেশন, মানে ডেটা ইত্যাদি। এবং আমরা যখন সার্চ ইঞ্জিনে যাব, গুগলে যাব বা যেখানেই যাব, আমরা কোনো জায়গায় যদি সার্চ করি, তাহলে বহুদিন আগের একটা পেপার আমরা পেয়ে যাব, যার মধ্যে কোনো ব্যক্তির নাম হয়তো সে কোনো কেসে তার এগেনস্টে চার্জ ফ্রেম হয়েছে, অথবা যদি কোনো ব্যক্তির এগেনস্টে চার্জ ফ্রেম হয়ে থাকে, অথবা যদি দেখা যায় যে সে কোনো কেসে জড়িয়ে পড়েছে, কিন্তু পরবর্তীকালে সে ওই কেস থেকে মুক্ত হয়েছে, কিন্তু তার সেই জড়িয়ে যাওয়ার ইনফরমেশনগুলো কিন্তু তখন অবধি তার অনলাইনে থাকবে, এবং সেটা কিন্তু সার্চিংয়ে পাওয়া যাবে, এবং এটা তাকে কিন্তু হন্ট করবে। সেক্ষেত্রে তার কি রাইট আছে, সেই তথ্যগুলো থেকে সে কি মুক্ত হতে পারে, তার কি রাইট আছে যে লোকে তাকে ভুলে যাক বা ওই ইনফরমেশনগুলো ভুলে যাক, সেক্ষেত্রে আমার এই স্টিগমাটাগুলোকে ভুলে যাক। এই ক্ষেত্রে কিন্তু এই রাইট টু বি ফরগটন একটা নতুন যুগান্ত এনে দিয়েছে। আমরা আজকেই ওটা আরো ডিটেলসে ডিসকাস করব, ইউএসএ, ইউরোপ এবং ভারতবর্ষের আইন এর রেসপেক্টে। সো এখানে একটা আমি ওই আইনগুলো বা লগুলোতে ঢোকার আগে একটা কথা বলি, যে আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে সেখানে একটা কনফ্লিক্ট কাজ করবে, সেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং সেন্সরশিপ। কিসের সেন্সরশিপ? যে হিস্ট্রিকে নতুন করে, ইতিহাসকে কি নতুন করে লেখা সম্ভব? অর্থাৎ আমি যদি বলি যে আজ থেকে 2-3 বছর আগে কোনো এক ব্যক্তি কোনো মামলায় অভিযুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি সেই কেস থেকে অ্যাকুইটেড হয়েছে, কিন্তু সেই সময় তার যে নিউজ অ্যান্ড এভরিথিং, সেই নিউজগুলো যে অনলাইনে আছে, সেগুলোকে কিভাবে তার নিউজগুলো থেকে তাকে মুক্ত করা যায় বা মুক্তি দেওয়া যায়। সেক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে সমস্ত মিডিয়াগুলো তখন ফ্রিডম অফ এক্সপ্রেস করার জন্য এই জিনিসগুলো ছাপিয়েছে, সোসাইটিকে সতর্ক করার জন্য বা সজাগ করার জন্য সেই নিউজগুলোকে ছাপিয়েছে, সেগুলোকে কি এতদিন পরে আবার এরম কোনো অর্ডার করা যেতে পারে বা এরম কোনো আইন করা যেতে পারে যে সেই অতীতের নিউজগুলোকে আবার নতুন করে লিখতে হবে, নতুন করে মডিফাই করতে হবে বা ডিলিট করতে হবে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে রাইট টু বি ফরগটন অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে, এবং সেক্ষেত্রে কে জিতবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কোনো কোনো দেশে আছে যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন কিন্তু এই রাইট টু বি ফরগটনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন ইউএসএতে আমি দেখাবো একটি কেস স্টাডি বা একটি রুলিংয়ে। ঠিক তেমনই আবার অন দ্য কন্ট্রারি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপে আমরা দেখবো যে রাইট টু বি ফরগটনকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আমরা রাইট টু বি ফরগটনের কেস যেটা আমরা পাই, সেটা অনেক পুরনো, 1931-এ মেলভিন ভার্সেস রিড। এখানে একজন মহিলা একটি মার্ডার কেসে ইনভলভ হয়েছিলেন, এবং পরবর্তীকালে ওই কেস থেকে উনি মুক্ত হন, এবং উনি মুক্ত হওয়ার পর তিনি তার নর্মাল প্রাইভেট লাইফ পিসফুলি শান্তিতে কাটাতে থাকেন। সেই সময় হঠাৎ করে তার নামে একটা সিনেমা পিকচারাইজ হয়, এবং সেই সিনেমাটা তাকে এই বিভিন্ন প্রিভিয়াস বা অতীতের স্টিগমা গুলো দেখানো হয়েছে। সে তখন ওই সিনেমার প্রডিউসারের বিরুদ্ধে মামলা করে, এবং আলটিমেটলি কোর্ট অর্ডার দেয় যে ওই ভদ্রমহিলার কিন্তু রাইট আছে, রাইট অফ বিং প্রোটেক্টেড, এবং এইতে যে আননেসেসারি তার রেপুটেশনের উপর যে আঘাত এই সিনেমার মাধ্যমে এবং এই হিস্টোরিক্যাল ইভেন্টসগুলো কাজে লাগিয়ে, এইটা এগেনস্টে কিন্তু তার রাইট বা অধিকার রয়েছে, তার অধিকার আছে যে তার সেই পুরনো স্টিগমাগুলো ভুলে যাবে এবং সে পিসফুলি বাঁচতে পারবে। সুতরাং এই যে নতুন কনসেপ্ট দ্য রাইট অফ বিং ফরগটন, এই জায়গাটা কিন্তু প্রথম স্বীকৃতি আমরা বড় মামলা পেলাম 1931-এ মেলভিন ভার্সেস রিডের কেসে।
এর পরবর্তীকালে আমরা দেখব যে দুটো জাজমেন্ট আমি আজকে আপনাদেরকে বা দুটো রুলিং আমি আপনাদের কাছে আলোচনা করব। দুটোই খুব ভাইটাল এবং দুটোরই আলোচনার দিক কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটো আলাদা আলাদা যুগান্তের সন্ধান করে দুটো মোড়, আইনের দুটো মোড় খুলে দিয়েছে। একটা হচ্ছে ইউএসএ রুলিং, আরটা হলো ইউরোপিয়ান কোর্টের রুলিং। ইউরোপিয়ান কোর্টের রুলিংটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে গুগল স্পেন ভার্সেস AEPD অ্যান্ড মেরিও কস্টেজা গঞ্জালেজ। এই মামলাতে আমরা দেখব যে রাইট অফ বিং ফরগটনকে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। এবং কিন্তু অন দ্য কন্ট্রারি আমরা যদি লোরেন মার্টিন ভার্সেস হার্স্টে কর্পোরেশনের মামলাটা দেখি, আমরা দেখব এখানে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেন রাইট অফ বিং ফরগটন রাইটের থেকে। সে দুটো আইন কিন্তু দুরকম ভাবে জিনিসটার বিচার করেছে। এক জায়গায় মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশনটার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, আরেক জায়গায় কিন্তু রাইট অফ বিং ফরগটনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপে রাইট অফ বিং ফরগটনকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইউএসএ তে ফ্রিডম অফ এক্সপ্রেশনস দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ ইউএসএ কনস্টিটিউশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আসবো এখানে গুগল স্পেন ভার্সেস AEPD অ্যান্ড মেরিও কস্টেজা গঞ্জালেজের মামলাটা বলি। এখানে কিন্তু কোর্ট, আমাদের কোর্ট অফ জাস্টিস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন বলল যে একজনের রাইট অফ বিং ফরগটন বলে তার রাইট আছে, এবং যে রাইটটা প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে সার্চ ইঞ্জিনের। যে সার্চ ইঞ্জিনে তার হিস্টোরিক্যাল ডেটা আসবে, তার স্টিগমাটাইজ ডেটা আসবে, এবং এই জায়গা থেকে কিন্তু রাইট অফ বিং ইরেজার, অর্থাৎ সেই তথ্যগুলোকে ইরেজ করার রেসপন্সিবিলিটি কিন্তু ওই সার্চ ইঞ্জিনের থাকবে। এই কেসে গুগলের ক্ষেত্রে এই লায়াবিলিটির কথা বলা হয়েছে, এবং এমনভাবে সার্চ ইঞ্জিন তার ডেটা ইন্ডেক্স করবে যে তার সেই পুরনো রেকর্ড কিন্তু কোনো কিছু ট্রেসড হবে না। সো এই ইউরোপিয়ান ইউনিয়নের এই মামলাটা কিন্তু রাইট অফ বিং ফরগটনের ক্ষেত্রে একটা যুগান্ত খুলে দিল। এর পরবর্তীকালে আমরা ইউএসএ তে দেখলাম 2015-তে সেকেন্ড সার্কিট বেঞ্চের এই সেকেন্ড সার্কিটের এই মামলাটায় আমরা পেলাম লরেন মার্টিন ভার্সেস হার্স্ট কর্পোরেশন। এখানে এই হার্স্ট কর্পোরেশন কিন্তু এই লরেন মার্টিনের উপর একটি পাবলিকেশন করে, একটি লিটিগেশন নিয়ে, এবং পরবর্তীকালে কিন্তু এই লোরেন যখন এই মামলা থেকে বেরোয় তখন কিন্তু লোরেন মার্টিন কিন্তু এই হার্স্ট কর্পোরেশনের মিডিয়া কোম্পানির এগেইনস্টে মামলা করে যে তার সমস্ত ডেটা, পুরনো ঐতিহাসিক বা পুরাতন ঐতিহাসিক ডেটাগুলো আইদার মডিফাই অথবা ইরেজ করতে হবে। এই জায়গা থেকে কিন্তু ইউএসএ কোর্ট কিন্তু ইউরোপিয়ান কোর্টের উল্টো ভিউ নিল এবং কন্ট্রারি ভিউ নিল, এবং সেখানে কিন্তু বিপরীত ভিউ নিল, এবং সেখানে কিন্তু এই কথা বলা হলো যে না, রাইট অফ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ rather than the right of being forgotten। এবং সেক্ষেত্রে কিন্তু এই লরেন মার্টিনের এই প্রেয়ারটা কোর্ট রিফিউজ করলো যে আবার নতুন করে ওই অতীতের ডেটাগুলোকে এই কর্পোরেশন বুঝতে বা মডিফাই করতে বাধ্য নয়। তো আমরা দেখব রাইট অফ বিং ফরগটন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের পার্সপেক্টিভে রাইট অফ বিং ফরগটন কি আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা দেখব যে রিসেন্টলি আমরা দেখেছি যে কর্ণাটকা, মহামান্য কর্ণাটকা হাইকোর্টের একটি মামলায় জানুয়ারি 2017-তে একজন মহিলার বাবা একটি কমপ্লেন করেন, তার মেয়েকে একটি মামলায় তার নাম উঠে এসছে, এবং পরবর্তীকালে মামলাটা মিটে গেছে, কিন্তু সেই নামটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, এবং এই সার্চ ইঞ্জিনে সার্চ করলে সেই নামটা এখনো পাওয়া যাচ্ছে। তো তিনি প্রেয়ার করেন যে তার মেয়ের এই ডিটেলসটা, এই জায়গাটা কিন্তু তার মেয়েকে যেন রাইট অফ বিং ফরগটন, রাইট টু বি ফরগটন এই অধিকারটা দেওয়া হয়, এবং আমাদের মহামান্য কর্ণাটকা হাইকোর্ট কিন্তু ওই মহিলার রাইট টু বি ফরগটন রাইটটাকে কিন্তু অধিকারটাকে কিন্তু মেনে নিয়েছেন। তো এটা ভারতবর্ষের একটা যুগান্তকারী জাজমেন্ট বা রুলিং, যেখানে রাইট অফ বিং ফরগটন ভারতবর্ষের কোনো মহামান্য হাইকোর্ট মেনে। এবং পরবর্তীকালে আমরা দেখব যে দ্য পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল যেটা আসছে 2018-তে, সেখানেও আমরা দেখব যে প্রপোজ সেকশন 27-এ আমরা পাচ্ছি রাইট টু বি ফরগটন, এবং রাইট টু বি ফরগটনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সাবসেকশন 1 পরিষ্কারভাবে বলেছে যে কোন কোন ক্ষেত্রে রাইট টু বি ফরগটনটা অ্যাপ্লিকেবল হবে, এবং এখানে যে জায়গাটা বলা হয়েছে সেক্ষেত্রে আবার যে এই যে রাইটটা, এটাকে এক্সারসাইজ করার জন্য কোথায় অ্যাপ্লিকেশন করা হবে প্রেসক্রাইব ফরম্যাটে, সেগুলোর কথাও বলা হয়েছে। আমরা যদি এবার একটু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যাই, আমরা দেখব পৃথিবী জুড়ে এই মুহূর্তে ডেটা প্রাইভেসি বা পার্সোনাল রাইটের ক্ষেত্রে যেটা যুগান্ত ফেলে দিয়েছে, এরকম একটা আইন হলো জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস
by the European Union. So এই যে ইউরোপিয়ান ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস, এই জেনারেল ডেটা যেটাকে আমরা শর্টে বলি জিডিপিআর, এই জিডিপিআর এ কিন্তু আমরা দেখেছি যে ইন আর্টিকেল 70 তে রাইট টু ইরেজার, যেটা অ্যাকচুয়ালি রাইট টু বি ফরগটন বলেই আমরা বলতে পারি, তার কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে দ্য ডেটা সাবজেক্ট শ্যাল হ্যাভ দ্য রাইট to obtain from the controller the eraser of personal data concerning him or her without undue delay, and the controller shall have the obligation to erase personal data without undue delay. So এই জায়গাটা যদিও আমি রাইট টু ইরেজারে সাব আর্টিকেল 1টাকে খুব অল্প ডিসকাস করেছি, আপনারা ডিটেলসটা আপনাদের বিভিন্ন সোর্স বা তথ্য থেকে আপনারা পড়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে জিডিপিআর কিন্তু রাইট টু বি ফরগটনের কথা তুলে এনেছে রাইট টু ইরেজার। সুতরাং বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা ডিসকাস করলাম এটা একটা যুগান্তকারী লিগাল কনসেপ্ট, এবং পৃথিবী জুড়ে এর একটা লড়াই চলছে যে রাইট অফ বিং ফরগটন আর ফ্রিডম অফ এক্সপ্রেশন কোনটা অ্যাপ্লিকেবল হবে, এবং ইতিহাসের ডেটা কি পিছিয়ে গিয়ে মডিফাই বা ইরেজ করা যায়, এবং সেক্ষেত্রে কি আইন আছে, এবং মানুষের একটা ঘটনা ঘটে যাওয়ার বহু পরে তার সুস্থভাবে সোসাইটিতে থাকার রাইটটা কি আছে, এই জায়গাগুলো কিন্তু যাতে সে স্টিগমাটাইজ না হয়, এই জায়গাগুলো কিন্তু আগামী দিনে স্পেশালি যখন সার্চ ইঞ্জিন বা অনলাইন বা ভার্চুয়াল ওয়ার্ল্ডের এত বিরাট বড় তার মানে রমরমা বহিঃপ্রকাশ, সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাইট টু বি ফরগটন একটা গুরুত্বপূর্ণ মানুষের অধিকার, এবং সেই অধিকারটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই মুহূর্তে নিচ্ছে। আমরা অতীতে আমরা ভবিষ্যতে আশা করি দেখতে পাবো যে আরো সঠিক, আরো স্ট্রং আইন এবং রুলিং, যেগুলো আমাদের এই জায়গাটার ল্যাকুনাগুলোকে ক্লিয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি, এবং আপনারা যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন, আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের বলার কিছু থাকে, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা পরবর্তীকালে আমার ভিডিওগুলো পান। ধন্যবাদ বন্ধুরা।